সামান্য কটূক্তির অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়েছিল। প্রোপাগান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি বলতে পারেন, নেওয়া উচিত আমি মনে করি। স্বৈরতন্ত্রের যে প্রধান শেখ হাসিনা, তাকে কি আসলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব? বিচারের জন্য বাস্তবতা কি আসলে? আমাদের যেটি ছিলাম যে আমি আপনাকে বেশ কিছু পয়েন্ট বললাম যে কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার, সেক্ষেত্রে কি আমরা মানে এমন অবস্থা কিনা যে আইন শৃঙ্খলা কোনোভাবেই ঠিক রাখতে পারছে না এই সরকার? দেখুন, একটি হত্যা, একটি ধর্ষণ কিংবা একটি দখলবাজি গ্রহণযোগ্য না, মানে একটিও গ্রহণযোগ্য না, অ্যাকসেপ্টেবল না। কিন্তু অ্যাকসেপ্টেবল না হলেও আমাদের এই সমাজ তার অপরাধ মুক্ত সমাজ না। অপরাধ সংগঠিত হয় বলেই অপরাধ নিয়ন্ত্রণ বা অপরাধ দমন ব্যবস্থা আছে। অপরাধ না থাকলে তার এই ব্যবস্থা থাকার দরকার ছিল না। আমি জানি না ঠিক কিসের ভিত্তিতে আপনি বলছেন যে বেড়েছে। আপনার কাছে বা অন্য কারো কাছে এরকম কোনো পরিসংখ্যান আছে কি না যে 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই কয়টা ধর্ষণ হয়েছে, কয়টা হত্যাকাণ্ড হয়েছে, কয়টা দখলবাজি হয়েছে, আর এখন কয়টা হয়েছে? এটা কোনো তুলনামূলক চিত্র কারো কাছে আছে কিনা? নিঃসন্দেহে ধর্ষণের ঘটনা ঘটেছে, একটি হোক বা তিনটি হোক, কিন্তু সরকার কি সেটাকে এড়িয়ে গেছে, ধামাচাপা দিচ্ছে? না, আমি তো দেখছি, আপনিও দেখছেন যে সরকার সেটা কুইক রেসপন্স করছে এবং সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনা আপনি একটু আগে বললেন যে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, গ্রহণযোগ্য না, কিন্তু ঘটেছে। এখন সরকার এটাকে মানে লুকোছাপা করছে কিনা বা কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন ঘটছে কিনা, আমি তো মনে করি ঘটছে। কিন্তু আসলে সমস্যাটা অন্যখানে যে প্রথমত আগে মিডিয়ার অবস্থা কী ছিল সেটা আমরা জানি। সেটা আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া, সামান্য কটূক্তির অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয়েছিল। সুতরাং ট্র্যাডিশনাল মিডিয়ার কথা তো বাদই দিলাম, সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো একটি বিষয়ে শেখ হাসিনার ব্যাপারে হয়তো 2 লাইন লিখেছে। আমাদের ওই যে রাজবাড়ির একটা মেয়ের কথা মনে আছে, কি যেন নাম, স্মৃতি, ব্লাড ডোনার্স ক্লাবের প্রেসিডেন্ট, সে শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, মানে 2 লাইনের। তারপরে তাকে অ্যারেস্ট করে সম্ভবত 6 মাস না 8 মাস জেল খাটিয়েছিল। তো সে কারণে তখন অপরাধগুলো মিডিয়ায় এভাবে আসতো না, এতটা প্রচারে আসতো না। সে কারণে হয়তো আপনাদের কাছে বা কারোর কাছে মনে হতে পারে যে তখন বোধহয় অপরাধগুলো কম ঘটেছে। এখন একদিকে মিডিয়া, ট্র্যাডিশনাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব ফ্রি, মুক্ত, যে যার মতো লিখতে পাচ্ছে, প্রচার করতে পারছে। পাশাপাশি আমরা জানি যে সেই পলাতক ফ্যাসিস্ট তারা বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের অর্থনীতি থেকে লুট করে নিয়ে গেছে। তার মানে হাজার লক্ষ কোটি টাকা তাদের কাছে আছে। এই টাকা এখন কাজ করছে, তারা এই টাকা কাজে লাগিয়ে প্রপাগান্ডার একটু স্রোত বয়ে দিচ্ছে, ঝড় বয়ে দিচ্ছে প্রপাগান্ডার। আমি আপনাকে একটা দৃষ্টান্ত বলি যে আমাদের পরিচিত একজন খুবই সুপরিচিত সাংবাদিক এখন একটা শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থার বড় পদে আছেন। তিনি গতকালকে একটি পোস্ট দিয়েছিলেন যে রাজধানীর মণিপুরি পাড়ায় একজন খ্রিস্টান ভদ্রলোক খেতে বসেছে দিনের বেলায়। তো কিছু লোক গিয়ে তাকে ধরেছে যে দিনের বেলায় কেন খাচ্ছেন। সে বলেছে আমি খ্রিস্টান। তখন বলেছে যে আপনি খ্রিস্টান তো কি, আপনি রোজার দিনে দিনের বেলায় খেতে পারবেন না। পরে তার উপর চড়াও হয়েছে, সে দৌড়ে পালিয়েছে। আমার খুবই পরিচিত সাংবাদিক, নাম বললে সবাই চিনবেন। তো এই ঘটনাটা তিনি লিখে দিয়েছেন, বলেছেন যে এটা চলতে পারে না। তো মণিপুরি পাড়ায় বসবাসকারী আরেকজন খ্রিস্টান নারী ওই পোস্টের নিচে এসে কমেন্ট করেছেন যে আমি মণিপুরি পাড়ায় থাকি, এ ধরনের কোনো ঘটনার কথা আমি শুনিনি, আপনি ওই ব্যক্তির নাম ঠিকানা দেন, আমরা এগুলো একটু চেক করি। তারপর ওই সাংবাদিক ওই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। তো এই রকম ঘটনা অগণিত আছে, বানোয়াট ঘটনা, অনেক পুরনো ভিডিও দিয়ে বলা হচ্ছে গতকাল ঘটেছে। আপনি দেখেন মব ভায়োলেন্স নিয়ে কথা হচ্ছে, মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমি একজন নিজে খুব সোচ্চার কণ্ঠস্বর। আমি মব ভায়োলেন্সের, দেখুন ন্যায়সঙ্গত প্রতিবাদ থাকবে কিন্তু মব থাকবে না, থাকতে পারে না একটা স্বাভাবিক সমাজে। কিন্তু এই যে আমি এখানে শেষ করি কথাটা। মব ভায়োলেন্স ছোট্ট একটা ঘটনা গত 1 সপ্তাহে ঘটেছে রাতের বেলায় গুলশানে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটি ছাড়া গত 1 সপ্তাহ আর কোনো ঘটনা কিন্তু নেই। এবং সরকার সেটা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছে, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের পরিচয় বের করা হয়েছে, পুরো ঘটনার চিত্র জাতির সামনে আনা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি আপনি দেখেন আপনার মনে হবে প্রতিদিন বোধহয় গোটা 50 মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে, আসলে কিন্তু তা ঘটছে না। সুতরাং এগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। একদিকে অবশ্যই সরকারের নজরে প্রতিটা অপরাধ নিতে হবে,
সরকার অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নিবে, কিন্তু একই সঙ্গে এই প্রোপাগান্ডা, হ্যাঁ, প্রোপাগান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি বলতে পারেন নেওয়া উচিত আমি মনে করি, এবং সেটা সরকারের সক্ষমতার একটা বিষয় আছে। কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ তো তার স্থানীয়ভাবে নেই, সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ বাইরে, দেশের বাইরে। তো এখানে নিশ্চয়ই এই জায়গাগুলোতে নতুন স্ট্র্যাটেজি তৈরি করা এবং সে সমস্ত স্ট্র্যাটেজি কীভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এটা তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব না। আমি বিশ্বাস করি সরকারের নজরে এগুলো আছে। আচ্ছা, একটু জানতে চাই মন্ত্রী, আপনি জানেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রীর এবং তার পরিবারের বেশ কিছু তথ্য এসছে। সেখানে আমরা দেখেছি তিনি পূর্বাচলে নামে বেনামে জমি নিয়েছেন, তার বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় 600-700 কোটি টাকা পাওয়া গিয়েছে এবং তার পরিবারের সদস্যদের নামে দুদক চার্জশিটও দিয়েছে। তার মানে বিচারের দিকে এগোচ্ছে। কিন্তু আমার যেটি প্রশ্ন, মানে একজন সাবেক প্রধানমন্ত্রীর কেন প্লট নিতে হবে নামে বেনামে বা তথ্য গোপন করে বা বেআইনিভাবে, এটি প্রয়োজন কেন পড়লো? মানে বাকিগুলোর কি প্রয়োজন পড়েছিল? ধরেন গণতন্ত্র হত্যা করা, রাষ্ট্র দখল করে ফেলা, দেশের মানুষকে জিম্মি করে ফেলা, 2000 মানুষকে হত্যা করা, না সেটাই তো হতে পারে, ক্ষমতা থাকবার জন্য হতে পারে, কিন্তু মানে ব্যাপারটা হয়েছে কি, মানে এই ফ্যাসিস্ট গোষ্ঠী এমন এক জায়গায়, এমন এক পর্যায়ে নিজেদেরকে নিয়ে গিয়েছিল যে তারা 1 টাকা থেকে 1 লক্ষ কোটি টাকা কোনো কিছুই হাতছাড়া করতে চায়নি। মানে এই রাষ্ট্রকে লুটে পুটে খাবার যত ব্যবস্থা আছে ছোট থেকে বড় সব কিছুই তারা করেছে। দেশের মানুষকে দমন করবার যত ব্যবস্থা নেবার আছে তারা সব কিছুই নিয়েছিল, কোনো কিছুই তাদের ইচ্ছের বা চেষ্টার বাইরে ছিল না। সে কারণেই পূর্বাচলের প্লট বলেন কিংবা আপনার ওই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেটা 3 বা 4 বিলিয়ন ডলারে হতে পারতো সেটাকে 13 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া, হ্যাঁ এগুলো তারা করেছে। তারা মানে জলজন্ত একটা ব্যাংক, একটা কেন অনেকগুলো ব্যাংক তাদের অলিগার্ককে দিয়ে দখল করেছে। ব্যাংকের বোর্ড মিটিং থেকে সবাইকে গোয়েন্দা সংস্থা দিয়ে মালিকানা হস্তান্তর করতে বাধ্য করা হয়েছে। তারপরে সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এগুলো সব আমাদের চোখের সামনে ঘটেছে। মানে একদম শেষ প্রশ্ন সেটা হলো যে এই যে স্বৈরতন্ত্রের যে প্রধান শেখ হাসিনা, তাকে কি আসলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব বিচারের জন্য? বাস্তবতা কি আসলে? দেখুন, এই বাস্তবতার কথা আমি আমার তরফ থেকে এটা বলা ঠিক হবে না, কিন্তু আমি যেটা বলতে পারি যে শেখ হাসিনা সহ এই গণহত্যা, এই মানবতা বিরোধী অপরাধ, এই হাজার হাজার কোটি টাকা লুটপাটের যারা অভিযুক্ত, যারা মূল হোতা, তাদের বিচারের ব্যাপারে দেশের মানুষের ঐক্যের কোনো ঘাটতি আমি দেখি না। যেহেতু দেশের মানুষের ঐক্যের কোনো ঘাটতি নাই, তাদের বিচারের প্রশ্নে দেশবাসী আজও পর্যন্ত নানা রকম ষড়যন্ত্র সত্ত্বেও, নানা প্ররোচনা সত্ত্বেও মানুষের এই ঐক্য এখনো অটুট। সুতরাং এটা বিশ্বাস করবার কারণ আছে যে তাদের বিচার হবে। সেটা ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা, আর সেটা আসলে একটা প্রসেসের ব্যাপার। এখানে দুই দেশের যে চুক্তি, আসামে ফিরিয়ে আনা, তারপরে আবার কিছু এখানে ইন্টারন্যাশনাল বিষয় আশয় আছে, আমি এগুলো সম্পর্কে অত বিস্তারিত যেতে পারি না, যাওয়া ঠিক হবে না আমার। এজন্য যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন ব্যাপারে তারা বললে ভালো। কিন্তু বিচার আপনি নিশ্চিত করছেন বিচার হবে। জি জনাব মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে। আমরা জানছিলাম রাষ্ট্রের নানান বিষয় নিয়ে কোন দিকে এগোচ্ছে, কি সংকটগুলো মোকাবেলা কিভাবে করছে এই সরকার। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আশাবাদ ব্যক্ত করতেই পারি। সকল সংকট, সকল সমস্যা দূর হয়ে নিশ্চিতভাবে বাংলাদেশ সঠিক পথে থাকবে, সঠিক পথে এগিয়ে যাবে। ছাত্র জনতার যে চাওয়া, সেই চাওয়া অনুযায়ী সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।